পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি আবারও ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে গত কয়েক মাস ধরে নানা জল্পনা, অভ্যন্তরীণ অসন্তোষ এবং বিদ্রোহের কথা শোনা যাচ্ছিল, সেই দলকেই কি নতুন করে সংগঠিত করার ছক কষছেন তিনি? দিল্লিতে বিরোধী নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক, দলের ভিতরে কড়া বার্তা, বিদ্রোহীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং 21শে জুলাইকে সামনে রেখে সংগঠনকে নতুন করে চাঙ্গা করার উদ্যোগ, সবকিছুই কি ইঙ্গিত দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজনৈতিক পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন? বারবার রাজনৈতিকভাবে কোণঠাসা হওয়ার ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে ফিরে আসার ইতিহাস রয়েছে তার। তাহলে কি এবার একই চিত্র দেখা যেতে চলেছে? 21শে জুলাইয়ের মঞ্চ কি হতে চলেছে মমতার রাজনৈতিক ঘুরে দাঁড়ানোর নতুন সূচনা, নাকি দলের অভ্যন্তরীণ সংকট আরও গভীর হতে চলেছে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা খুঁজে দেখব তৃণমূল কংগ্রেসের অন্দরে ঠিক কী চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন রাজনৈতিক কৌশল পশ্চিমবঙ্গের রাজনীতিকে কোন দিকে নিয়ে যেতে পারে। সম্প্রতি দলের ভিতরে চলা টানাপোড়েন এবং বিদ্রোহী গোষ্ঠীর উত্থানের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন রাজনৈতিক কৌশল নির্ধারণ করেছেন। সর্বভারতীয় স্তরে রাহুল গান্ধী এবং চন্দ্রবাবু নাইডুর মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনার পর তিনি দলের পুনর্গঠনে বিশেষ জোর দিয়েছেন। দলের সংগঠন এবং কর্মীদের নতুন করে উজ্জীবিত করতে বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি দেশের বর্তমান রাজনৈতিক কাঠামো, নির্বাচনী তহবিল এবং আদর্শগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নাম না করে তিনি রাজনৈতিক দলগুলোর জোট সমীকরণ এবং একে অপরের প্রতি আস্থার অভাবের বিষয়টিও তুলে ধরেন। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু বা উদ্ধব ঠাকরের মতো নেতাদের রাজনৈতিক গতিবিধির উদাহরণ টেনে তিনি বোঝাতে চেয়েছেন যে বর্তমান সময়ে রাজনৈতিক জোটগুলোর মধ্যে স্থিতিশীলতার অভাব রয়েছে। জনগণের রায় এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোর দিয়ে তিনি তার দলের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করার চেষ্টা করেছেন। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা বিদ্রোহী বিধায়ক এবং নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রকাশ্যে বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন। কুণাল ঘোষ বামফ্রন্ট সরকারের আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন তুলেছেন, যে রাজনৈতিক দলের শাসনে 21শে জুলাইয়ের মতো ঘটনা ঘটেছিল, সেই দলের প্রাক্তন নেতা হয়ে ঋতব্রত কিভাবে ধর্মতলায় শহীদ দিবস পালনের অধিকার দাবি করেন? এই আইনি ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে মূল তৃণমূল গোষ্ঠী প্রমাণ করতে চাইছে যে দলের মূল সংগঠন এবং কর্মীরা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছেন। আগামী 21 জুলাইয়ে শহীদ দিবস পালনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কালীঘাট তৃণমূল এবং বিদ্রোহী গোষ্ঠী উভয় পক্ষ নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে কলকাতা পুলিশের কাছে সমাবেশের অনুমতি চেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তাদের ঐতিহ্যবাহী সমাবেশ করার আবেদন জানিয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীও একই দিনে একই স্থানে সমাবেশ করার জন্য সরাসরি পুলিশ কমিশনার কাছে চিঠি দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই বিতর্কের মাঝেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 21শে জুলাই শহীদ স্মরণ কর্মসূচি যে কোনো মূল্যে অনুষ্ঠিত হবে। তিনি জানিয়েছেন, যদি প্রশাসন বা পুলিশের তরফ থেকে মঞ্চ বাঁধার অনুমতি নাও পাওয়া যায়, তবুও তারা রাস্তায় নেমে কর্মসূচি পালন করবেন। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো গাড়ির উপর দাঁড়িয়ে মাইক হাতে জনসভায় বক্তব্য রাখবেন। এটি থেকে স্পষ্ট যে বিদ্রোহী গোষ্ঠীর চ্যালেঞ্জ এবং প্রশাসনিক জটিলতা থাকা সত্ত্বেও কালীঘাট তৃণমূল কংগ্রেস তাদের এই আবেগঘন এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচি বাতিল করতে একেবারে নারাজ। এই দিনটির রাজনৈতিক গুরুত্ব বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1993 সালে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী। ভোটার পরিচয় পত্রের দাবিতে তার নেতৃত্বে নো আইডি কার্ড নো ভোট স্লোগান তুলে একটি বিশাল মিছিল ধর্মতলার দিকে অগ্রসর হয়েছিল। সেই মিছিলে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মী নিহত হন। এরপর 1998 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে প্রতি বছর এই দিনটিকে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন। 2011 সালে ক্ষমতায় আসার পর এই সমাবেশের পরিসর আরও বৃদ্ধি পায়। বর্তমান পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দলের আসল উত্তরাধিকার কার হাতে থাকবে। বিদ্রোহী গোষ্ঠী বিধানসভায় নিজেদের শক্তি প্রদর্শন করে দলের নাম ও প্রতীকের উপর দাবি জানাচ্ছে, কিন্তু কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানানো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামই এই দলের আসল পরিচয়। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে হাওয়াই চটি ও সাদামাটা জীবনযাপন, এই সবকিছুই তৃণমূলের আদি পরিচয়ের সঙ্গে যুক্ত। দলের নাম ও প্রতীকের বেআইনি ব্যবহারের অভিযোগ তুলে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে, আর এই অভিযোগ দায়ের করেছে কালীঘাট তৃণমূল। বর্তমানে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে আইনি ও প্রশাসনিক স্তরে লড়াই চললেও মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরের ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের সাংসদ বা বিধায়কদের একটি অংশ দলত্যাগ করলেও দলের মূল জনভিত্তি এবং কর্মীদের আবেগ এখনও দলের প্রতিষ্ঠার দিকেই ঝুঁকে রয়েছে। এই পুরো বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।